শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাসুম রাব্বি। শেরপুর ৩ আসনের চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে শ্রীবর্দী সরকারি কলেজ কেন্দ্রে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় এক পুলিশ সদস্য সহ ৩ জন আহত হন। জামায়াতের অভিযোগ ছিল এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত নেতাদের ওপর হামলা করা হয়, সেটি দেখেও নীরব ভূমিকা পালন করছিল প্রশাসনিক কর্মকর্তারা। নির্বাচিত সরকারের আমলের প্রথম নির্বাচনেই যদি এমন চিত্র হয়, তাহলে স্থানীয় নির্বাচন কিভাবে হবে, এমন প্রশ্ন করেন তিনি। শেরপুর ৩ আসনে বিকেল 4:30টায় শেষ হয় ভোট গ্রহণ। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরিবেশ খুব সুন্দর, ইনশাআল্লাহ ভোট দিতে এবারে খুব আনন্দ বোধ করতেছি ইনশাআল্লাহ। এই বছর আমি ভোট দিতে পারি, আমি খুব শান্তিতে আছি। এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে না, এটি আপনারা দেখেছেন, আমিও দেখেছি, আমাদের নেতাকর্মীও দেখেছে, জনগণ দেখেছে, ভোটাররাও দেখেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। জেলার শ্রীবর্দী উপজেলায় আছেন সহকর্মী আল আমিন হক অহন। অহন, আগের ঘন্টায় আপনি জানাচ্ছিলেন ভোট গণনা চলছে, কত সময় লাগতে পারে, আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবশেষ কি তথ্য রয়েছে, কত শতাংশ ভোট পড়েছে সামগ্রিক, বিস্তারিত জানাবেন আমাদের। পর সেই গণনা যেহেতু চলছে, দুটি উপজেলার ভোটের সেই সার্বিক ফলাফল সেটি শেরপুরে যে জেলা আছে সেখানে যাবে এবং সেখান থেকে নিশ্চয়ই সেটি ঘোষণা করা হবে। তবে ভোট গ্রহণ শেষ হওয়ার 1.5 ঘন্টা আগে জামায়াতের প্রার্থীর ভোট বর্জনের ফলে মোটামুটি বিজয় নিশ্চিত হয়ে গেছে বিএনপির প্রার্থীর। এখন শুধু আনুষ্ঠানিকতা, এই শহরের সবাই অপেক্ষা করছেন সেই আনুষ্ঠানিকতার জন্য। তবে জামায়াতের প্রার্থীদের অভিযোগ দিনভরেই ছিল এবং সেই অভিযোগগুলো বেশ গুরুতর। বিশেষ করে জাল ভোট দেওয়ার অভিযোগটি তারা বারবার আমলে আনার চেষ্টা করেছেন এবং তারা বেশ কিছু তথ্যপত্র প্রমাণও তুলে ধরার চেষ্টা করেছেন যে কিভাবে জাল ভোটগুলো বিএনপির পক্ষে দেয়া হয়েছিল, সেই কথাগুলো তারা বলছিলেন। এবং সেই অভিযোগ জানিয়ে তো 1.5 ঘন্টা আগে জামায়াতের প্রার্থী ভোট বর্জন করেন এবং এতে জামায়াতের যে শিবির সেটিতে নিশ্চয়ই সবার মন খারাপ হয়ে গেছে এবং তারপরেও তারা বলছেন আগামীতে নিশ্চয়ই এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। এরপরেই সংবাদ সম্মেলন করে বিএনপির প্রার্থী, তিনি বলেছেন জামাত যেসব অভিযোগ জানিয়েছে সব ভিত্তিহীন এবং বলছেন যে গতকাল থেকে অর্থাৎ ভোটের আগের দিন থেকেই জামাত একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, অভিযোগ করে জানিয়েছেন যে সেই সিদ্ধান্তটি ছিল তারা দুপুর 1টার দিকে ভোট বর্জন করবেন, যদিও সেটা 3:30টার দিকে ভোট বর্জন করেছেন। অর্থাৎ বিএনপির প্রার্থী বলতে চাইছেন এই যে ভোট বর্জন সেটি একেবারেই আগে থেকেই তারা পরিকল্পনা করে রেখেছিলেন এবং যেহেতু তারা জানেন যে তারা বিজয়ী হবেন না, যে কারণেই তারা শেষ পর্যন্ত ভোট বর্জন করেছেন। এটি বিএনপির অভিযোগ, যদিও এই অভিযোগের পরে জামাতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কথা জানা যায়নি। এবং আপনি জেনে থাকবেন এখন পর্যন্ত দুপুর পর্যন্ত 40 থেকে 42% ভোটের কথা আমরা বলছিলাম এবং দিন শেষে সেটি 50% ভোট কাস্টিং হয়েছে, এমনটি হয়তো জানা যাবে। অহন, আপনাকে ধন্যবাদ। এদিকে বগুড়া 6 আসনের উপনির্বাচনেরও ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এর আগে সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত 150টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। জামায়াতে ইসলামীর প্রার্থী নানা অনিয়মের অভিযোগ করলেও শেষ পর্যন্ত মাঠে থাকার কথা জানান। অন্যদিকে বিএনপি প্রার্থী বলেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া এই আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 4.5 লাখের বেশি, পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন 3,736 জন। যে নতুন আসবে সে যেন দেশটাকে উন্নয়ন করে, আবার আমাদের শহরটাকে যেন উন্নয়নের পথে নিয়ে যায়। আমরা এমন একজন প্রার্থী চাই বগুড়ার জন্য, যিনি বগুড়ার যে বেকার সমস্যা আছে এটা দেখবেন, বগুড়ার যে আপনার যানজটের যে সমস্যা দীর্ঘদিনের, এটাকে লাঘব করবেন। খবর ভালো, আচ্ছা, মানে কোনো ঝামেলা নেই, নিরিবিলি। বগুড়া শহরে দেখবেন এতটা জরাজীর্ণ, প্রাচীন একটা শহর মনে হয়, এখানে নতুন করে কিছু নেই।
তো যিনি দায়িত্বে আসবেন তার কাছে প্রত্যাশা থাকবে তিনি যেন এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে নজরদারি রাখেন। বগুড়া 6 আসনে নির্বাচন ও শেরপুর 3 আসনের উপনির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সাথে বসবে কমিশন। এ নিয়ে আরও আলোচনা দরকার। আইনের পরিবর্তন হবে কি না এ নিয়ে অপেক্ষা ইসি। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, এটা বিচারাধীন বিষয়। একদম সুন্দরভাবে একদম স্মুথলি এই ইলেকশনটা যাতে হয় সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়েছি। এটা একটা আদালতে মামলা হয়েছে, তো হাইকোর্টে মামলা হয়েছে, যেটা হাইকোর্টে বিচারাধীন বিষয় সেটি ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচনে এজেন্ট বের করে দেয়া, জাল ভোট সহ নানা অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত নেতাদের ওপর হামলা করা হয়। অভিযোগ করে বলেন, কোন জায়গা থেকে নির্দেশ পেয়েই প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। নির্বাচিত সরকারের আমলের প্রথম 2 উপনির্বাচনে যদি এমন চিত্র হয়, তাহলে স্থানীয় নির্বাচন কিভাবে হবে এমন প্রশ্ন করেন তিনি। এ সময় তিনি অভিযুক্ত কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে ইসিকে আহ্বান জানান। বলেন, ইমোশনালি কোনো সিদ্ধান্ত নিবে না জামায়াত ইসলামী। বগুড়াতে এটার কেন্দ্রের নাম হচ্ছে মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র নম্বর 1। এই কেন্দ্রের যারা আমাদের এজেন্ট ছিলেন, সকালবেলায় তাদেরকে স্বাক্ষর নিয়ে নেওয়া হয়েছে রেজাল্ট শিটে, এবং দেখবেন এখানে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরের জায়গাটা ফাঁকা ফাঁকা তো থাকবেই। সকালবেলা তো আর ভোটও শেষ হয় নাই, গণনাও হয় নাই, স্বাক্ষর করবেন কিন্তু এরপরে এখন ইচ্ছা মতো ভোটের সংখ্যা বসায় দিতে পারবেন, বলবে আপনাদের এজেন্ট তো স্বাক্ষর আছে। জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 পুনর্প্রচলনের উদ্দেশ্যে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ এবং পুনর্প্রচলন বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই বিলটি পাশ হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করেন, তবে আইনটির বিরোধিতা করেন বিরোধী দলের সদস্যরা। আপত্তি তুলে ধরে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, বিরোধী দল ও মতকে দমন করার জন্যই 2009 সালের মানবাধিকার কমিশন আইন করা হয়। অধিবেশনে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 সংসদে পাশ হয়। বিলগুলোর ব্যাপারে আপত্তি তুলে ধরেন সংসদ সদস্য আখতার হোসেন ও নজিবুর রহমান। বলেন, এ আইন বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ। আসরের নামাজের বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত সংসদে মোট 19টি বিল পাশ হয়। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলতে শুনেছি, জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে। আমরা জাতীয় মানবাধিকার কমিশন 2009-এ যদি চলে যাই, আমরা মাননীয় স্পিকার 2009-এ যদি চলে যায়, আজকে যদি 2025-এর অধ্যাদেশটিকে ল্যাপস করে দেওয়া হয়, এটি এই সংসদের জন্য আমাদের যে একটা আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম, আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে। রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছ থেকে পরামর্শ নেওয়ার যে বিধানের কথা বলা হয়েছে, সেই বিধানটা 48 দিনে যখন যায়, তখনই গিয়ে শপথবদ্ধ রাজনীতিবিদের মতো, মানিক চোরার মতো ব্যক্তিরা ওই হাসিনার দ্বারা তখন তারা বিচারপতি নিয়োগ হয়েছিল, সেই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশের সামনের দিনে চলুক, এটা তো আমরা কেউই চাই না মাননীয় স্পিকার। আপনি যে বিচারালয় চান, আমরাও সেই বিচারালয় চাই। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানিকের জন্ম হোক, আমরা চাই না বাংলাদেশে আর কোনো খায়রুল হক গজায় উঠুক, আমরা চাই না আর কোনো বিচার বিভাগীয় কিলিং হোক। আমরা চাই এই বিচার বিভাগ স্বচ্ছ, স্বাধীন, স্বকীয়তায় ভরপুর হোক। আমরা চাই রাষ্ট্রের 3 বিভাগের মধ্যে সমন্বয় থাক। ঢাকা মেট্রোপলিটন এলাকার কিছু নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে এর মধ্যে যেসব স্কুলের সক্ষমতা আছে তারাই এটা অনুসরণ করবে।
সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন অফলাইনে ক্লাস নেওয়া হবে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এ বাস্তবতায় জ্বালানি সাশ্রয় ও রাজধানীর যানজট কমাতে পরীক্ষামূলকভাবে ব্লেন্ডেড পদ্ধতিতে ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে। এই উদ্যোগের আওতায় সপ্তাহের শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করবে, আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বাসা থেকে অনলাইনে অংশ নেবে ক্লাসে। প্রাথমিকভাবে বেশি সংখ্যক শিক্ষার্থী রয়েছে এবং যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজস্ব পরিবহনে যাতায়াত করে এমন কিছু স্কুলকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। কাউকে ফোর্স করছি না, বৃহৎ স্কুলগুলো, ভালো স্কুলগুলো তাদেরকে এই ব্ল্যান্ডিং এডুকেশনে যাওয়ার জন্য আমরা এই কাজগুলো হাতে নিয়েছি। যে শনিবার স্কুলে এসে ফিজিক্যালি প্রেজেন্সে ক্লাস হবে, সানডেতে মানে অনলাইন ক্লাস হবে, মানডে ফিজিক্যালি স্কুলে আসবে, ক্লাস করবে, টিউসডে অনলাইন, ওয়েডনেসডে ফিজিক্যালি আসবে এবং থার্সডে অনলাইন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকরা। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ দেন। যাদের অভিজ্ঞতা আছে এবং ডিগ্রি আছে, বিশেষ করে রিসার্চ করার অভিজ্ঞতা আছে, সে ধরনের মানুষদের নিয়ে এ ধরনের একটা কারিকুলাম ডিজাইন করলে 5 দিনের যে প্রোগ্রাম ছিল সেই অফলাইন প্রোগ্রামটাকে 3 দিনে কনসাইজ করা সম্ভব। বাচ্চারা যখন বাসায় অনলাইনে ক্লাস করবে, বিদ্যুতের বিশেষ করে মেট্রোপলিটন সিটিতে বিদ্যুৎটা নিরবিচ্ছিন্ন করলে ভালো হয়। অনলাইন ক্লাসে যাওয়ার জন্য যে ফ্যাসিলিটিস দরকার সেটা হচ্ছে ওয়াইফাই কানেকশন। 300টা ক্লাসরুম অথবা 17টা ক্লাসরুম আছে, এগুলোতে ওয়াইফাই কানেকশন দেওয়ার সময় লাগবে একটু। পরে শিক্ষামন্ত্রী জানান, এটি একটি পরীক্ষামূলক কার্যক্রম। এর মাধ্যমে বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর পাশাপাশি প্রযুক্তি নির্ভর শিক্ষার কার্যকারিতা যাচাই করা হবে। এটা করোনা না যে আমরা জোর করেই করবো, ইটস এ ব্ল্যান্ডিং এডুকেশন। দোজ হু ক্যান অ্যাফোর্ড, স্পেশালি the good, renowned and huge crowded school, those students comes with the card. এটা আমরা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলে যাচ্ছি না। মন্ত্রী বলেন, শিক্ষকদের স্কুলে উপস্থিত হয়েই অনলাইন ক্লাস নিতে হবে। যেসব প্রতিষ্ঠান এতে যুক্ত হওয়ার সক্ষমতা নেই তারা আগের মতোই সশরীরে ক্লাস চালিয়ে যাবে। আগামী সোমবার থেকে শুরু হতে পারে অনলাইন অফলাইন পাঠদান। সারা দেশেই আমরা যাব যদি প্রস্তুতি আমরা নিতে পারি। হঠাৎ করে এমন কিছু স্টুপুলেট করা যাবে না যে লেখাপড়ার ধস নামবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষিত হলো ট্রাইব্যুনালে। আবু সাইদকে হত্যার দায়ে রংপুরে 2 পুলিশ কর্মকর্তাকে ফাঁসি এবং 3 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে আবু সাইদকে হত্যার নির্দেশদাতা ও ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে চাপ প্রয়োগের অভিযোগ আনা রংপুরের পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে দেওয়া হয় 10 বছরের কারাদণ্ড। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া সহ 5 জনকে দেওয়া হয় 10 বছর কারাদণ্ড। এছাড়া বাকিদের দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। মৃত্যুদণ্ডের রায়ের পর এভাবেই আদালত প্রাঙ্গণে ক্ষোভে ফেটে পড়েন পুলিশ কর্মকর্তা আমির হোসেন। বৃহস্পতিবার আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 2। শুরুতেই বিচারক পর্যবেক্ষণ দেন, তার সামনে মানুষ আছে সেটা ভেবেই দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন আবু সাইদ, কিন্তু ভাবেননি সামনে দাঁড়িয়ে আছে অমানুষ। বেলা 12টার পর এজলাসে 6 আসামির উপস্থিতিতে সাজা ঘোষণা করা হয়, যা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। সংক্ষিপ্ত রায়ে আবু সাইদকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। গুলি ছুড়ে হত্যার দায়ে পুলিশ কর্মকর্তা আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ডের রায় শোনানো হয়। এই নির্মম হত্যাকাণ্ডটি সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবী দেখতে পেয়েছিল। এছাড়া যাবজ্জীবন সাজা দেয়া হয় রংপুর পুলিশের সাবেক 3 কর্মকর্তা আরিফুজ্জামান, রবিউল ইসলাম নয়ন ও বিভূতিভূষণ রায়কে। তবে আবু সাইদকে হত্যায় নির্দেশদাতা ও ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে চাপ প্রয়োগের দায়ে পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামানকে দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া সহ 5 জনকে দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। বাকি 20 আসামিকে 3 থেকে 5 বছরের মেয়াদে সাজা দেওয়া হয়। এই মামলায় সর্বমোট 25 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এই ঘটনার মধ্যে
যেমন সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল, এইড অ্যান্ড অ্যাবেটমেন্ট ছিল, জয়েন্ট এন্টারপ্রাইজ ছিল, সেপারেট রেসপন্সিবিলিটি ছিল। এই সমস্ত অপরাধগুলো প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল প্রকাশ্য আদালতে রায় ঘোষণায় উল্লেখ করেছেন। প্রত্যেক আসামির অপরাধ বিবেচনায় সাজা দেওয়া হয়েছে দাবি প্রসিকিউশনের। প্রাথমিকভাবে এই রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন। কেউ কিন্তু এই মামলা খালাস পায়নি। কোয়ান্টাম অফ সেন্টেন্স হয়তো কম, কোনটা বেশি মনে হতে পারে, সেটি বিচার্য বিষয় এবং সেখানে আমাদের ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতিগণ তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হয়তো সেই সেন্টেন্সটা দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন তাদের মক্কেলরা এই রায়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন, সাজার বিরুদ্ধে করবেন আপিল। ট্রাইব্যুনালের আপাতত উক্ত রায়ে সংক্ষুব্ধ প্রত্যাশার নিরিখে যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আপিল মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। বহুল আলোচিত আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা হলো ঘটনার প্রায় 1 বছর 9 মাস পর। রায়ের প্রতিক্রিয়ায় আবু সাইদের পরিবার জানিয়েছেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হওয়ার পর যাদেরকে কম সাজা দেওয়া হয়েছে সেই সাজার বিরুদ্ধে তারা আপিল করবেন। আর এরই মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডের 4টি মামলার নিষ্পত্তি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। যুদ্ধবিরতির শর্ত মোতাবেক লেবাননে হামলা বন্ধ না হলে গুরুত্বপূর্ণ নৌপথটি দিয়ে চলাচল করতে পারবে না কোনো জাহাজ, এমন হুঁশিয়ারি তেহরানের। এদিকে সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইন এড়িয়ে নৌ চলাচলের সুবিধার্থে হরমুজ প্রণালীতে নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসির নৌবাহিনী। বিবৃতিতে হরমুজ পারাপারকারী জাহাজগুলোকে আইআরজিসির নৌবাহিনীর সাথে সমন্বয় করে নির্দিষ্ট রুট অনুসরণ করতে বলা হয়। ঘোষিত নতুন রুট অনুযায়ী ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তর দিয়ে পারস্য উপসাগরে ঢোকাই হবে প্রণালীটির প্রবেশ পথ, আর পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিয়ে ওমান সাগরের দিক দিয়ে বহির্গমন করতে হবে জাহাজগুলোকে। পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদামের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট ডিলিটকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় বৃহস্পতিবার রাতেই ইসলামাবাদ পৌঁছাবেন ইরানের প্রতিনিধি। নিজের এক্স অ্যাকাউন্ট থেকে এমন খবর দিয়েছিলেন রেজা আমিরি। জানান, তেহরানের 10 দফা নিয়ে আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে ইসলামাবাদ যাচ্ছেন আলোচকরা, কিন্তু কিছুক্ষণ পর পোস্টটি ডিলিট করে দেন তিনি। পোস্ট মুছে দেওয়ার পক্ষে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যাও দেননি। অস্থায়ী যুদ্ধবিরতির পর রাজধানী তেহরানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমির শেষ বিদায়ে নেমেছিল মানুষের ঢল। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। পুরুষদের পাশাপাশি অংশ নেন বিপুল সংখ্যক নারীও। 2025 সালে আইআরজিসির গোয়েন্দা প্রধানের দায়িত্ব নিয়েছিলেন খাদেমি। এর আগে কয়েক দশক তিনি বাহিনীটির গোয়েন্দা বিভাগে কাজ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়েও ছিল কাজের অভিজ্ঞতা। চলমান যুদ্ধে চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি হামলায় প্রাণ যায় মাজিদ খাদেমের। প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডি কেম্পির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সাথে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধি দল। এছাড়া দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রতিনিধি দলের সদস্যরা সংসদের কার্যক্রম দেখে সন্তোষ জানান। এছাড়া নান্দনিক ডিজাইনের জাতীয় সংসদ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়।
সারা কুকের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল এই সাক্ষাৎকারে অংশ নেন। এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন তারা। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়া উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক অটুট রাখার বিষয়েও প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সংবিধানের দোহাই দিয়ে গণভোট মানা হচ্ছে না, অথচ নির্বাচন মানা হচ্ছে, এটা সাংঘর্ষিক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর আলোচনায় এমন মন্তব্য করেছেন অধ্যাপক দিলার চৌধুরী। বলেন, বিএনপির এই অবস্থান দেশ ও গণতন্ত্রের জন্য সুখকর নয়। একটা ভাষণ দেখলাম ওনার নির্বাচনের আগে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আয়োজিত সংস্কার আলাপ, নতুন বাংলাদেশ নাকি পুরনো ফ্যাসিবাদ। কারণ বক্তারা অভিযোগ করেন, গণভোটকে অস্বীকার করে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি। দেশ ফিরে যাচ্ছে আওয়ামী সরকারের ধাঁচে। সংবিধানের ভিতরে চেকস এন্ড ব্যালেন্স এস্টাবলিশ করতে হবে, তাহলে আমাদের ক্ষমতা কুক্ষিগত করা যাবে না। কাজে ওটা আমি মানব না, কিন্তু মানব কোনটা? নির্বাচন। আওয়ামী লীগ হলো সফল বিএনপি, আর বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। আওয়ামী লীগ কেন সফল বিএনপি? কারণ বিএনপি যা যা করতে চেয়েছে, ক্ষমতা কুক্ষিগত করা এবং এই সমস্ত কিছু, তারা কিন্তু করতে পারেনি। তারা রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় সফলভাবে আওয়ামী লীগ হেঁটেছে। আপনারা তো কথা দিলেন হ্যাঁ ভোটের এটা প্রচারণার পক্ষে, আমরা কথা বললাম, এখন এটা হচ্ছে না। এটা কি হিপোক্রেসি না? আলাপে উপস্থিত ছিলেন জামাত জোটের বিভিন্ন দলের নেতারা। তারা সবাই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। প্রশ্ন আসছিল যে গণভোট যে আমরা আয়োজন করব, আমাদের বর্তমান সংবিধানে তো গণভোটের বিধান নাই, কি করে আয়োজন হবে? সরকারি দল থেকে বলা হলে তখন গণভোট যে আয়োজন করা যাবে না, এই মর্মেও তো সংবিধানে কিছু নেই। আগামী দিনগুলোতেও বাংলার এই নেপোকিস্তের বিরুদ্ধে এই ঝড় আবার ফিরে আসবে। খোদার কসম লিখে রাখেন, ইতিহাস তার নিজস্ব গ্রামার ফলো করে আবার ফিরে আসবে আপনাদের বিরুদ্ধে। বিএনপির বিচ্যুতিতে বিএনপি যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। বিএনপির ভুল সিদ্ধান্তের সাফার যতটা না বিএনপিকে করতে হয়, তার চেয়ে বেশি সাফার করি আমরা। বিএনপিকে দ্বিচারিতার রাজনীতি পরিহার করে দেশের মানুষের পক্ষে থাকার আহ্বান জানান ডাকসু ভিপি। শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে তারা মিশে যাবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসার দখল নিয়ে যুবদলের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে শিশুসহ 3 জন গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয়রা জানায়, বেস্ট স্টাইল কম্পোজিট গার্মেন্টসের ঝুট ব্যবসার দখল নিয়ে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সার্জিল আহমেদ অভি ও ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জেরে সকালে মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষ। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। এ সময় গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয় ইমরান হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রসহ 3 জন। তাদের মধ্যে ইমরান সহ 2 জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করে অভিযুক্ত 2 যুবদল নেতার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। যে কোনো মূল্যে পরিবর্তন চায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যার ফলাফল দেখা যাবে আসন্ন বিধানসভা নির্বাচনে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আসানসোলে নির্বাচনী জনসভায় অংশ নেন মোদী। এ সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগ আনেন তিনি। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতার কারণেই কেন্দ্রের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। বিজেপি এনডিএ সরকার নির্বাচন সামনে রেখে জমে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এ পরিস্থিতিতে রাজ্যটিতে সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় নির্বাচনী সমাবেশে অংশ নেন তিনি। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। সমাবেশে মোদী অভিযোগ করেন, টিএমসির নেতৃত্বে রাজ্যের দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি এবং রাজনৈতিক সহিংসতা বেড়েছে। তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করছে না রাজ্য প্রশাসন। बंगाल ने
हर पार्टी पर विश्वास करके देखा। গত কয়েক দশকে বাংলা প্রতিটি রাজনৈতিক দলকেই বিশ্বাস করেছে, প্রথমে কংগ্রেস, তারপর বামফ্রন্ট এবং পরে তৃণমূল কংগ্রেস, কিন্তু তারা প্রত্যেকেই একই কাজ করেছে। তারা বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের স্বপ্ন এবং তাদের ভবিষ্যৎ ধ্বংস করেছে। আসানসোল ও পশ্চিম বর্ধমানের মানুষ দেখেছেন তৃণমূল কংগ্রেস হাজারো বাধা সৃষ্টি করলেও কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের উন্নয়নে অটল রয়েছে। बंगाल के लोगों को धोखा दिया। এ সময় মোদি অভিযোগ করেন, গরিব মানুষের অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। তার ভাষণে উঠে আসে আরজিকর প্রসঙ্গ। आरजी कार जैसी विभत्स घटनाएं আরজিকর মেডিকেল কলেজের মর্মান্তিক ঘটনাগুলো থেকে শুরু করে সন্দেশখালীর পরিস্থিতি দেখুন। তৃণমূল কংগ্রেস বারবার এবং প্রকাশ্যেই ধর্ষকদের পক্ষে দাঁড়িয়েছে। আজ বাংলার নারীরা নিজেদের নিরাপদ বা সুরক্ষিত মনে করতে পারছে না। অ্যাসিড হামলার ঘটনার সংখ্যায়ও বাংলাদেশের অন্যান্য সব অঞ্চলের চেয়ে এগিয়ে গেছে। বিজেপি একমাত্র দল যারা নারীদের অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে মোদির সফরকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে পশ্চিমবঙ্গে। বিশ্লেষকদের মত, নির্বাচনের আগে মোদির এই সফর বিজেপির প্রচারণায় নতুন গতি আনবে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খোলা ও ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়ায় বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রম অভিবাসন বিষয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমবাজার খোলা ও ব্যয় কমানো নিয়ে আলোচনা হয়। শ্রমবাজার নিয়ে আলোচনা করতে গত বুধবার মালয়েশিয়ায় যান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর শ্রমবাজার নিয়ে আলোচনা করতে এটি প্রথম সফর। মানুষের দৈনন্দিন জীবনে পড়ছে জ্বালানি তেলের সংকটের প্রভাব। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে বাড়ছে ভোগান্তি, বাড়ছে যানজট। দীর্ঘ সময় অপেক্ষায় বসে নাভিশ্বাস উঠছে গ্রাহকদের। অথচ সচিবালয়ের এক ব্রিফিংয়ে জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব জানান, আগামী 2 মাসে পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না। রাজধানীর উত্তরার একটি পেট্রোল পাম্প এটি। আগের রাতে সিরিয়ালের টোকেন দেয়া নিয়ে এই বাগবিতণ্ডা। কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে বলেন, এই টোকেন পাম্পের কেউ দেয়নি। আমাদেরকে এই পাম্প থেকে এই টোকেন দেওয়া হয়েছে সবাইকে, যে তোমরা আগামীকাল আসবা, তোমাদেরকে আগে তেল দেওয়া হবে। আমরা কোনো টোকেন দেই নাই, আমাদের জানা সাথে আমাদের টোকেন যারা আছে কেউ দেয়নি। এখন ভালোভাবে জানতে হবে দিছে কিনা কেউ। আমাদেরকে সিএল দিয়ে কালকে সারাদিন কষ্ট করার পরে টোকেন দিয়ে আমাদেরকে বাসায় পাঠাইছে। এটা আমাদের টোকেন, বাট আমরা এরকম করে বিগত দিনেও আমরা বিজনেস করতেছি, বা আপনারা তো জানেন যে ক্রাইসিস মোমেন্টে আমরা কখনোই এরকম কোনো টোকেনের মাধ্যমে সিরিয়াল মেনটেন করি না। পাম্পগুলোতে এক বেলাও ঠিকঠাক মতো তেল মিলে না। বেশিরভাগ সময়ই তেল নেই, নোটিশ ঝুলিয়ে বন্ধ থাকে ফিলিং স্টেশনগুলো। দীর্ঘ অপেক্ষায় গ্রাহকদের ওঠে নাভিশ্বাস। আমাদের তো ভোগান্তি শেষ নাই, আসলে আমাদের পরতে ভোগান্তি। ওয়ার্কিং আওয়ার পুরোটাই অর্ধেকের বেশি চলে যায় তেল নেওয়ার ক্ষেত্রে। তেল দেখা গেছে শেষের দিকে আসলে পাওয়া যায় না, এই কারণে আর কি সকাল অফিস বাদ দিয়ে 9টার থেকে এসে দাঁড়িয়ে রয়েছি। তেল পাবো কি না বলতে পারতেছি না, দেখা যাচ্ছে তেল যদি নাও পাই আবার ফিরে চলে যাওয়া লাগবে। এদিকে দুপুরে সচিবালয়ে জ্বালানি বিষয়ে ব্রিফিং করেন জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। তার আশ্বাস, আগামী 2 মাস অন্তত পেট্রোল ও অকটেনের সংকট হবে না। ডিজেলে আজকে দিনে আমাদের মজুদ আছে 1,43,143 মেট্রিক টন। অকটেন মজুদ আছে আমাদের 9,569 মেট্রিক টন। একটা মজুদের টেন্ডেন্সি তৈরি হয়েছে, প্যানিকের টেন্ডেন্সি তৈরি হয়েছে। এইটা আসলে আমার মনে হয় একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি নানা ব্যবস্থা নিতে, মানুষকে বোঝাতে, এডুকেট করতে যে আমাদের কোনো সংকটের এই অস্থির হওয়ার কোনো কারণ নেই। জ্বালানির মজুদ নিয়ে মনির হোসেন জানান, 1,43,143 টন ডিজেল, 9,569 মেট্রিক টন অকটেন এবং 16,112 মেট্রিক টন পেট্রোল মজুদ রয়েছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সংকটে দেশের ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়বে এমন শঙ্কা করছে ঢাকা চেম্বার অফ কমার্স। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্পের উৎপাদন ব্যবস্থাও। সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি অস্থিরতায় জিডিপির প্রবৃদ্ধি 1% কমতে পারে। সংকট সামাল দিতে মজুদ বৃদ্ধির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ী বিশ্লেষকরা।
দেশের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের এমন লম্বা সারি এখন নিত্যদিনের চিত্র। তেলের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে দীর্ঘ সময়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই এই সংকটের শুরু। পরিবহনের পাশাপাশি জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অর্থনীতি ও শিল্প কলকারখানাতেও। বিষয়টি নিয়ে চিন্তিত উদ্যোক্তারাও। এমন পরিস্থিতিতে জ্বালানি সংকটের বহুমুখী প্রভাব নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার। সংগঠনের সভাপতি বলেন, বিশ্ব বাণিজ্য প্রবৃদ্ধি 4.7% থেকে 2.5% নেমে আসতে পারে, যার প্রভাব পড়বে দেশের ব্যবসা বাণিজ্যেও। অর্থনৈতিক প্রবৃদ্ধি 1% কমে যেতে পারে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতা এবং ডলার সংকটের কারণে বাংলাদেশের জ্বালানি খাত বর্তমানে একটি নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের জিডিপির প্রায় 1% ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাজেট ঘাটতি বেড়ে যেতে পারে, ফলে সরকারকে দেশি ও বিদেশি উৎস থেকে বেশি ঋণ নিতে হবে। জ্বালানি সংকটে এমনিতেই সক্ষমতার 50% ব্যবহার করতে পারছে না অনেক কারখানা। নতুন করে চাপ তৈরি হলে শিল্প টিকিয়ে রাখা কঠিন হবে বলেও জানান তারা। সংকট সামাল দিতে মজুদ বৃদ্ধির পাশাপাশি জ্বালানি উৎসে বৈচিত্র্য আনার কথাও বলেন তারা। এই যে এনার্জি সিকিউরিটির জন্য এনার্জি স্টোরেজ, এটা অ্যাট লিস্ট 3-4 বছর একটা স্টোরেজ তৈরি করা। দ্বিতীয় হলো রিনিউয়েবল এনার্জিতে ট্রান্সফর্ম করা। উৎপাদন এবং শিল্প বাণিজ্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে কলকারখানায় জ্বালানি সরবরাহে অত্যধিক গুরুত্ব দিতে হবে। না কলকারখানা বন্ধ হয়ে যাবে, দেশের অর্থনীতি অচল হয়ে যাবে। কেবলমাত্র 1-2টা সোর্স থেকে যে ক্রুড অয়েল আনি বা রিফাইন্ড অয়েল আনি, এইটার ডাইভার্সিফিকেশন দরকার। সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। শিল্প মালিকদের নিজস্ব উদ্যোগে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দিকে মনোযোগ দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানির দিকে জোর দেওয়ার কথাও বলেন তারা। জ্বালানি নিরাপত্তা ডেথ বেডে আছে। এই অবস্থায় নিরাপত্তা জনিত অভিঘাতে প্রতিঘাতে যেভাবে ইন্ডাস্ট্রি বা বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপর্যস্ত হচ্ছে, সেই জায়গাগুলো বলা যেতে পারে যে কন্টিজেন্সি প্ল্যান যখন যেটা মনে হচ্ছে করে বাঁচাবার চেষ্টা করছে। রিনিউয়েবল এনার্জির কথা বলা হচ্ছে, দীর্ঘসূত্রিতা আছে, এটা আমরা স্বীকার করি। দীর্ঘসূত্রিতা আছে, আমরা চেষ্টা করছি যে এই দীর্ঘসূত্রিতা যাতে অর্ধেকে নামিয়ে আনা যায়, যাতে খুব দ্রুত করা যায়, এটা নিয়ে আমরা কাজ করছি। টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান এবং কূপ খনন কার্যক্রম বাড়ানোর পরামর্শ দেন আলোচকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চলতি মাসের 17 তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। এই সিরিজের সবকটি ম্যাচ হবে দিবারাত্রি। তবে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে খেলার সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ হবে বেলা 11টা থেকে। ওয়ানডের পর টি20 সিরিজও খেলবে দুই দল। এই সিরিজেরও সবকটি ম্যাচ হবে দিনের আলোতে। ম্যাচগুলো শুরু হবে দুপুর 2টা থেকে। গতকাল বুধবার বিসিবির অ্যাডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে এই সিরিজের সময় পরিবর্তন করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকার বিদায় নিলেও সংস্কারের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। ইয়ারেফ আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, পত্রিকার সার্কুলেশন নিয়ে সামষ্টিক প্রতারণা চলছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, পত্রিকার সার্কুলেশনের কথা বললে কেউ সঠিক জবাব দিতে পারে না, সচেতনভাবে এড়িয়ে যায়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট গণমাধ্যমের স্বাধীনতা সহ গণমাধ্যমকে একটি সিস্টেমের মধ্যে আনার জন্য কাজ করবেন বলেও জানান তথ্যমন্ত্রী। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট কোনো অর্থনৈতিক দর্শন ছিল না, যা বর্তমান নির্বাচিত সরকারের রয়েছে। আমলাতন্ত্র মোকাবিলা করার সক্ষমতাও এই সরকারের আছে, তবে এর জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। এটা সুফল কিন্তু অনেক ভালোভাবে পাওয়া সম্ভব। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আমরা পুনর্মূল্যায়ন করতে চাচ্ছি। আমরা সকলের জন্য নিরাপত্তা বিধান করার প্রতিশ্রুতি ঘোষণা করেছি। আমরা মিডিয়া রিফর্মস কমিশনকে ব্রিটিশ অফকম সিস্টেমের আদলে এটাকে কি করে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে চিন্তা করছি। সংস্কার কোনো সেই অর্থে স্থির বিষয় না,
এটা একটা অব্যাহত বিষয়, চলমান বিষয়, এবং যে কোনো অর্থনীতিকে গতিশীল রাখতে হলে, প্রবৃদ্ধিতে যেতে হলে এটা একটা প্রয়োজনীয় অব্যাহত বিষয়। আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের আয়োজনে আইইউবির ক্যাম্পাসে শুরু হয়েছে 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনের প্রথম দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ অ্যাডিলেইডের কলেজ অফ ক্রিয়েটিভ আর্টস, ডিজাইন অ্যান্ড হিউম্যানিটিজের উপাচার্য অধ্যাপক ক্রেইগ ব্যাটি। সম্মেলনে অংশ নেন দেশ বিদেশের শিক্ষক, গবেষক ও পেশাজীবীরা। সংস্কৃতি ও সৃজনশীল শিল্প কিভাবে একটি দেশের পরিচয়, ভাবনা ও অর্থনীতিকে প্রভাবিত করে, সেসব বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়। এ সময় শিক্ষক ও গবেষকরা তাদের একাডেমিক গবেষণাপত্র উপস্থাপন করেন। এ সম্মেলন গবেষণা, সৃজনশীল চর্চা ও নীতি নির্ধারণে নতুন চিন্তার ক্ষেত্র তৈরি করবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। উদয়ন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল 43তম উদয়ন সায়েন্স কার্নিভাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর ABN ওবায়দুর রহমান। বিজ্ঞান মনস্ক তরুণদের অংশগ্রহণে এবারের আয়োজনে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মোট 172টি প্রজেক্ট প্রদর্শিত হয়, যেখানে অলিম্পিয়াডে অংশ নেয় সর্বোচ্চ 600 শিক্ষার্থী। কার্নিভালে বিভিন্ন আকর্ষণীয় ইভেন্টের মধ্যে ছিল রোবোটিক্স, রোবো সকার, ফলো দ্য লাইন এবং ট্রাস্ট প্রতিযোগিতা। দেশের বিভিন্ন স্কুল, কলেজ থেকে 40টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। এবারের সায়েন্স কার্নিভালের টাইটেল পার্টনার ছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কো স্পন্সর হিসেবে ছিল UCB স্টকস। দিনব্যাপী আয়োজন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়া। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সিফাত আমিনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। অন্ধকার ও বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি মেটাল ব্যারিকেড ভেঙে কংক্রিটের দেয়ালে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শরীয়তপুরের সন্তান সিফাত পড়াশোনার পাশাপাশি উবার চালাতেন। অসুস্থ শরীরে রাত 2টায় রাইড দিতে বেরিয়েই তিনি এই দুর্ঘটনার শিকার হন। বর্তমানে তার মরদেহ দেশে আনা নিয়ে দুশ্চিন্তায় স্বজনরা। ডেথ সার্টিফিকেট ও NOC সংগ্রহ সহ দাপ্তরিক জটিলতা এড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপ চেয়েছে নিহতের পরিবার। ইতিহাস গড়ে পৃথিবীর পথে চন্দ্রাভিযান আর্টেমিস 2 মহাকাশযান ওরিয়ন বর্তমানে পৃথিবী থেকে প্রায় 1,50,000 মাইলেরও কম দূরত্বে অবস্থান করছে। 4 নভোচারীকে বহনকারী ক্যাপসুলটি প্রয়োজনীয় সব দায়িত্ব পালন শেষে মহাকাশ থেকে সরাসরি সংবাদ সম্মেলনে যোগ দেন নভোচারীরা। এ সময় ভিডিও কলে তাদের অভিনন্দন জানাতে যুক্ত হন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শুক্রবার সবকিছু অনুকূলে থাকলে ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো উপকূলে অবতরণ করবেন নভোচারীরা। 56 বছরের রেকর্ড ভেঙে পৃথিবীর পথে ফিরে আসছেন আর্টেমিস 2 মুন মিশনের মহাকাশচারীরা। ফার সাইড অফ দ্য মুনের 21% এলাকা পর্যবেক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে চাঁদের কক্ষপথ ছেড়ে বেরিয়ে এসেছে ওরিয়ন ক্যাপসুল। প্রায় শেষের পথে আর্টেমিস 2 এর 10 দিনব্যাপী মিশন। প্রতি মুহূর্তে বাড়তে থাকা গতি নিয়ে মহাকাশযানটি অবস্থান করছে পৃথিবী থেকে প্রায় 1,50,000 মাইলেরও কম দূরত্বে। মূলত চাঁদের ভূতাত্ত্বিক গঠনের পাশাপাশি পানির উৎস পাওয়ার সম্ভাবনায় ছায়াঘেরা মেরু এলাকাগুলো পর্যবেক্ষণ করেছেন মহাকাশচারীদের দলটি। এছাড়াও ওরিয়নের অভ্যন্তরীণ সিস্টেম, ম্যানুয়াল কন্ট্রোলের বিস্তর পর্যবেক্ষণ, মহাকাশের তেজস্ক্রিয়তা সহ অন্যান্য অনাকাঙ্ক্ষিত বিপদ যাচাই ও আর্টেমিস 3 মিশনের পথ সুগম করার মিশন শেষে পৃথিবীতে ফিরছেন তারা। প্রয়োজনীয় দায়িত্ব শেষে বুধবার প্রথমবারের মতো মহাকাশ থেকে সরাসরি সংবাদ সম্মেলনে যোগ দেন 4 নভোচারী। একে একে উত্তর দেন সাংবাদিকদের সব প্রশ্নের। আমি এই অল্প সময়ে গভীর হয়ে যাওয়া আমাদের বন্ধুত্বকে খুব মিস করব। পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে মহাকাশের গভীরে একটি লক্ষ্য পূরণে আমরা যেসব ঝুঁকি নিয়েছি তা আমাদের এই মিশনের প্রাপ্তির তুলনায় খুবই নগণ্য। ভবিষ্যৎ মিশনগুলো নিখুঁতভাবে সফল করতে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা। এরই মাঝে পৃথিবীতে চাঁদের অনেক ছবি ও ভিডিও পাঠিয়েছি আমরা, তবে আসল ও সেরা ছবির গল্পগুলো আমাদের সাথেই ফিরছে পৃথিবীতে। এই স্মৃতিগুলো সারা জীবন আমাদের সঙ্গী হয়ে থাকবে। এ সময় তাদের সাথে কথা বলতে ভিডিও কলে যুক্ত হন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মহাকাশচারীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের সাথে মজার আলাপচারিতায় মাতেন প্রধানমন্ত্রী। সম্প্রতি ওরিয়নে ভাসতে থাকা নিউটেলার বয়মের প্রসঙ্গ টেনে প্যানকেকের সাথে নিউটেলা না মেপল সিরাপ
কোনটি বেশি পছন্দ মহাকাশচারীদের, ঠাট্টার ছলে জানতে চান তিনি। এছাড়াও নভোচারীদের প্রতিদিনের ঘুম ভাঙাতে বাজানো প্লেলিস্টও নিজের মেয়ের জন্য প্রকাশ করার অনুরোধ জানান কার্নি। ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো উপকূলের ল্যান্ডিং জোনে ওরিয়ন ক্যাপসুল অবতরণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে নাসা। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার পূর্বাঞ্চলীয় সময় রাত 8টার কাছাকাছি সমুদ্রে স্প্ল্যাশ ডাউন করবে আর্টেমিস 2 মিশনের ক্রু ও সার্ভিস মডিউল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সামনে এলো নতুন প্রজাতির এক মাকড়সা। এরই মাঝে ক্ষুদ্রকায় এই মাকড়সার প্রকাশিত ভিডিও সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। আকারে 1.5 থেকে 2 মিলিমিটার দীর্ঘ এই মাকড়সার বৈজ্ঞানিক নাম ক্রিপ্টোড্রোসাস মিকায়েলি। মূলত স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের বিশেষ এক প্রজাতি এটি। নকটার্নাল বা নিশাচর জাতের এই প্রাণীটির বসবাস স্পেনের লবণাক্ত জলাভূমিতে। এর অনন্য বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো কোনো রকম জাল না বুনে তীক্ষ্ণতার সাথে দ্রুতগতিতে ছোট পোকামাকড় শিকার করে এই প্রাণী। 2024 সালে আনুষ্ঠানিকভাবে নতুন প্রজাতি হিসেবে ঘোষিত হয়ে ক্ষুদ্র এই মাকড়সাটি ধূসর বাদামি বর্ণের চ্যাপ্টা শরীরের প্রাণীটি নিয়ে আরো বিস্তর গবেষণা করছে স্পেনের গবেষকরা। দর্শক, এই ছিল সব খবরের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।